আজ মনটা বেশ ভালো, কারণ দুটো কারণ। এক, এটা আমার বার্থডে মান্থ, জন্ম মাস, এবং তার সাথেই আজকের এই যে এপিসোড সেটা আমাদের চ্যানেলের 50তম এপিসোড। ইয়েস, আমরা 50তম এপিসোডে পৌঁছে গেছি এবং যে পরিমাণ ভালোবাসা আপনারা দিয়েছেন তাতে আমি আপ্লুত। আপনারা প্রশ্রয় না দিলে হয়তো এতদূর পৌঁছতে পারতাম না। যারা আমায় চেনেন তারা ভালোই জানেন যে আমি আমার ডিসিশনগুলো খুব ইম্পালসিভভাবে নিই। ঠিক সেভাবেই কিন্তু এই গল্প শোনানোর ইচ্ছেটা শুরু হয় এবং সেখান থেকে শুরু করে আজকে 50 নম্বর এপিসোড আমাদের ইউটিউবে। এবার যেহেতু এটা আমাদের 50 নম্বর এপিসোড, তাই স্পেশাল কিছু না হলে ঠিক জমে না। আজ আপনাদের জন্য রয়েছে দুটো অভিজ্ঞতা, তবে আজকে একটু অন্যরকম করার চেষ্টা করেছি। যেমনটা বললাম, মন ভালো কারণ বার্থডে মান্থ এবং 50 নম্বর এপিসোড। আজ আপনাদের জন্য রয়েছে দুটো ভিন্ন স্বাদের অভিজ্ঞতা। এক, যেটা শুনবেন এবং শুনলেই আপনাদের মন ভালো হয়ে যাবে, এবং দুই, রয়েছে একটা ভয়ের অভিজ্ঞতা। আপনারা নর্মালি এই রকম এপিসোড শুনে থাকেন, যদি ভয়ের হয় তাহলে সবটাই ভয়ের, কিংবা অন্যরকম এপিসোড হলে সেই রকম গল্পগুলোই থাকে বা সেই রকম অভিজ্ঞতাগুলোই থাকে, বাট আজকে একটু অন্যরকম করার চেষ্টা করছি। আচ্ছা, আজকের অভিজ্ঞতাগুলো শোনানোর আগে জাস্ট আরও একটা কথা একটু বলতে চাই। আমি যদি আর একটু পাংচুয়াল হতাম তাহলে হয়তো এতদিনে 50 নম্বর এপিসোড হয়ে যেত। আমার নিজের জন্যই মাঝখানে কোনো দিন মিস হয়ে গেছে, কিংবা 9টার অভিজ্ঞতা 9:30 দিয়েছি, একটু টাইম থেকে পিছিয়ে গেছি, আমায় একটু ক্ষমা করবেন। তবে আমি পাংচুয়াল হওয়ার প্রমিস করছি না, তবে এই চেষ্টাটা আমি সবসময়ই করব যাতে মঙ্গলবার এবং শনিবার ঠিক সময়ে অভিজ্ঞতা আসে। আমায় এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের অভিজ্ঞতা শুরু করছি, এবং যদি আপনি আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, কিভাবে শেয়ার করবেন সেটা আমি বলছি আজকের এপিসোডের শেষে। তাহলে চলুন শুরু করছি আজকে সুতোপার অভিজ্ঞতা দিয়ে। আমার বাড়ি কল্যাণীতে, আর আমি থাকি হায়দ্রাবাদে চাকরি সূত্রে। আমার নাম সুতোপা জানা। আমার বিয়ে হয়েছে সবে 1 বছর হলো, কিন্তু এই বিয়ের পেছনে এমন একটা গল্প আছে যেটা ভাবলে আমার আজও মনে হয় যে মানুষের চেনা জানা কত অদ্ভুতভাবে হতে পারে। আমি 2019-এর কথা বলছি। যেহেতু আমার কর্মস্থল হায়দ্রাবাদে, তাই প্রত্যেক বছর পুজোতেই আমি বাড়ি আসার চেষ্টা করতাম, এখনো করি। অনেক আগে থেকে টিকিট বুক করে রাখি যাতে আর যাই হোক পুজোটা মিস না হয়। এবার ছোটবেলা থেকেই আমি কিছু ম্যাগাজিন রেগুলার পড়তাম, আর সেই ম্যাগাজিনগুলো মূলত বাচ্চাদের বা স্কুল পড়ুয়াদের জন্য। যত বড় হচ্ছি এই বই পড়ার নেশাটা কমে যাচ্ছে। এর ওপর এতটা দূরে থাকি বাড়ি থেকে, তাই প্রত্যেক মাসে আর ম্যাগাজিনগুলো রাখা হয় না। কিন্তু তাদের পূজা বার্ষিকী সংখ্যা আমার প্রত্যেক বছর না রাখলেই নয়। তা যেটা বলছিলাম, 2019-এর পুজোতেও বাড়ি আসার জন্য আমি ফ্লাইটে। 2 ঘন্টার লম্বা রাস্তা, কিচ্ছু করার নেই, তাই পুজো বার্ষিকীটা বার করে নিজের মনে শব্দছক মেলাচ্ছি। এবার এই শব্দছক করতে করতে মাঝামাঝি কোনো একটা শব্দে আটকে যায়। হঠাৎ আমার পাশে বসা লোকটি বলে উঠলেন, দামামা। আমি এতটাই মনোযোগ দিয়ে লিখছিলাম যে খানিক চমকে উঠি। উনিও এবার অপ্রস্তুত হয়ে বললেন, সরি, ওটা দামামা হবে। আমি মনে মনে ওনাকে অদ্ভুত ভাবতে যাব, আর তখনই তিনি আবার বললেন, এই পুজো বার্ষিকী কি অনলাইনে আনিয়েছেন? আমি জানালাম যে না, প্রত্যেক বছর বাড়ি থেকে কুরিয়ার করেই পাঠানো হয়। তারপর কথায় কথায় এদিক ওদিক আলোচনার পর উনিও আমার সাথে শব্দছক মেলাতে মেলাতে কলকাতা এলেন। এবার এয়ারপোর্ট থেকে আমরা একসাথেই বেরোচ্ছি, তখনই দুজনের খেয়াল হলো যে নামটাই তো জানা হয়নি কারো। তো উনি জানালেন ওনার নাম সুব্রত। আমরা নাম্বারও এক্সচেঞ্জ করলাম। আসলে বাড়ি থেকে দূরে যে কোনো বাঙালি কাউকে পেলেই মনে হয় যেন ঘরের মানুষ। এবার নাম্বার এক্সচেঞ্জ করলেও আমরা কিন্তু 1-2 মাস কেউ কারোর সাথে ফোনে বা মেসেজে কথা বলিনি। আমার এমনি একদিন হঠাৎ করে খেয়াল হওয়াতে ওনাকে ফেসবুকে খুঁজি, আর পেয়েও যাই।
তারপর ছোটোখাটো কথা শুরু হয়। উনি আমার থেকে প্রায় 3 বছর বড় হওয়ায় আমি ওনাকে সুব্রত দা বলেই ডাকতাম। এরপর একদিন ওনারই একটা পোস্ট নজরে পড়ে আমার পাবজি নিয়ে। আমিও খেলতাম পাবজি, তাই ওনাকে বলি যে একসাথে খেলাই যায়। এরপর প্রায় একসাথেই আমরা খেলতে শুরু করি। ওনার অনেক বন্ধুর সাথে আমার আলাপও হয় সেই সূত্রে। এরপর যখন কোভিডের জন্য লকডাউন পড়ে যায়, আমি তখন বাড়ি চলে আসি। সেই সময়টায় এমন কোনো গেম নেই যে আমরা বাদ দিয়েছি। মিনি মিলেশিয়া, অ্যামং আস সব গেম খেলতাম, মজায় চলছিল বেশ। এবার 2021-এর শেষের দিকে ওই সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস খুব ঘুরছিল, অ্যানোনিমাস মেসেজ পাঠানোর কোনো একটা সাইট। আমিও নেই কাজ তো খই ভাজ বলে লিঙ্ক শেয়ার করলাম আমার অ্যাকাউন্টে। অনেকেই অনেক ফাজলামো করছিল, আমিও স্টোরিতে সেই সব রিপ্লাই দিচ্ছিলাম। কিন্তু এরই মধ্যে হঠাৎ একটা ইনডিরেক্ট প্রপোজাল পেয়ে যায়। পুরোটা ইংলিশে লেখা হলেও আমার কেন যেন বারবার মনে হচ্ছিল এটা সুব্রতদা। ওনার একটা অভ্যেস, যখনই মেসেজ করবেন ফুল স্টপ বা দাড়ির জায়গায় উনি 2টো ডট দেবেন। আর ওই মেসেজটাতেও আমি এই ব্যাপারটাই লক্ষ্য করেছিলাম। এখন বলতে মানা নেই যে আমারও কিন্তু সুব্রতদাকে বেশ ভালোই লেগেছিল। তাই পুরো গেস করেই ওই মেসেজটা স্টোরিতে পোস্ট করে বলি যে আমি জানি আপনি কে, একটু সাহস থাকলে পর্দার আড়াল থেকে বেরিয়ে সোজাসুজি প্রপোজটা করে ফেলুন, মেনে যেতেও পারি, বলা যায় না। এবার উনিও বেছে বেছে ওই মেসেজটা নিয়েই আমায় খ্যাপাতে লাগলেন ইনবক্সে শুধু শুধু। আমি একটা সময় না পেরে বলেই দিলাম যে আমি জানি ওটা তুমি, ঢং করে কোনো লাভ নেই। এবার এটা শুনে ওনার কি তীব্র প্রতিবাদ! উল্টে আমায় বলতে লাগলেন যে তুই এটা আমি ভেবে প্রপোজাল মেনে নিলি, এর মানে আমি কি বুঝতে পারি? তখন আমার মনে হলো হয়তো সত্যি উনি নন, তাই একটু অপ্রস্তুত হয়ে কথাটা কাটিয়ে দিই। কিন্তু এর পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি এত বড় একখানা মেসেজ উনি পাঠিয়ে রেখেছেন মাঝরাতে। আর উনি বলছেন যে সেটা উনিই ছিলেন। আমি মেঘনা চাইতে জলের মতো সম্মতি জানালাম বলেই সাহস করে তিনি মেসেজ করেছেন। যাক, সব ভালো যার শেষ ভালো। সেখান থেকেই আমাদের পরিচিতির সংজ্ঞাটা পাল্টায়। 2023-এ আমরা বিয়েটাও সেরে ফেলি। যেহেতু উনিও কর্মসূত্রে হায়দ্রাবাদেই থাকেন, তাই আমারও সুবিধেই হয়েছে। এই বছরের শব্দ ছকটাও আমরা গতকালই একসাথে শেষ করেছি। বড্ড মিষ্টি একটা গল্প, গল্প বলা যায় না, জীবন তুলে দিয়েছেন তিনি, নিজের জীবনের একটা অংশ আমাদের জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ সুতপাকে এবং কংগ্রাচুলেশনস। আমরা সবাই চাইবো যাতে সুতপা এবং তার হাজব্যান্ড সবসময় এভাবেই ভালো থাকেন। আমি শিওর সুতপার এই অভিজ্ঞতা শুনতে শুনতে আপনাদের মনেই হয়েছে যে এইটা নিয়ে খুব সুন্দর একটা শর্ট ফিল্ম বানানো যায়। বড্ড মিষ্টি একটা অভিজ্ঞতা। কেমন লাগলো আপনাদের জানাতে একেবারেই ভুলবেন না, কমেন্ট সেকশন খোলা রয়েছে। এবং চলে যাব আজকের পরের অভিজ্ঞতায়। আজকের পরের অভিজ্ঞতা পাঠিয়েছেন মিলি, এবং যেমনটা শুরুতেই বলছিলাম আজ 2টো ভিন্ন স্বাদের অভিজ্ঞতা শুনবেন। একটা শুনে ফেলেছেন, এবং এর পরের অভিজ্ঞতা ভয়ের অভিজ্ঞতা। ঠিক কি ঘটেছিল মিলির পরিবারের সাথে, মিলির বাড়িতে, মিলি লিখে পাঠিয়েছেন সেটা, এবং আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। সবাইকে নমস্কার, আমি মিলি। আজকে আমি আমার নিজের বাড়ির একটা ঘটনা শেয়ার করতে চাইছি। যেহেতু এটা খুব পার্সোনাল, তাই জায়গার নাম উল্লেখ করছি না। আমাদের ফ্যামিলি বিজনেস দাদুর আমল থেকে, তাই টাকা পয়সা নিয়ে তেমন কোনো সমস্যা বা টানাটানি কখনোই ছিল না, এখনও নেই। বাবাকে সবসময় দেখেছি দান করতে, কেউ কিছু চাইলে কখনোই খালি হাতে ফেরান না, তাই সবাই বাবাকে খুব ভরসাও করে। আমার মারা 3 ভাই বোন, মা বড়,
আর বাকি 2 মামা ছোট। আমার মেজো মামার বাড়িতে সবসময় টানাটানি লেগেই থাকতো। বাবা যতদূর পারতেন সাহায্য করতেন, কিন্তু একদিন কোনো একটা কারণে তারা খুব সমস্যায় পড়ায় মামা মামি আর ভাই গ্রামের বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে এসে ওঠেন। এবার আমাদের বাড়িতে অনেকটাই জায়গা ছিল, তাই বাবা মা কেউই আপত্তি করেননি। তবে আমার মেজো মামা ভাড়া দিয়েই থাকতে চেয়েছিলেন। বাবা অনেক আপত্তি করাতেও তিনি মানেননি। যাই হোক, সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু একটা ব্যাপার আমি লক্ষ্য করেছিলাম। আমার মা আর ছোট মামি কখনোই মেজো মামিকে তেমন পছন্দ করতেন না, আর আমাদের ভাই বোনেদেরও ওনাকে কেমন একটা অন্যরকম লাগতো। খুবই কম কথা বলতেন, এবং যখনই কিছু বলতেন খুব গলা নামিয়ে, প্রচণ্ড চাপা। তাই মামি আমাদের বাড়িতে থাকলেও তেমন ঘনিষ্ঠতা কখনোই গড়ে উঠতে পারেনি। আমাদের বাড়ির সামনে একটু জায়গা আছে উঠোন মতো, আর বাড়ির পেছনে অনেকটা জায়গা তখন খালি ছিল। যদিও অযত্নে জায়গাটা প্রায় জঙ্গলের মতোই হয়ে গেছিল, কিন্তু বেশ বড় জায়গা। একদিন মেজো মামা হঠাৎই বাবাকে প্রস্তাব দিলেন যে পেছনের জায়গাটা যদি ওনাকে বিক্রি করে দেন বাবা, তাহলে ওনারা নিজেরাই সেখানে একটা দালান তুলতে পারে। জমানো বেশ কিছু টাকা আছে, এবং আস্তে আস্তে জায়গার দামটাও তিনি মিটিয়ে দেবেন। বাবা তো এক কথাতেই রাজি। আমার জেঠু বাইরে থাকেন, তিনি একটু আপত্তি করেছিলেন, কিন্তু বাবা ওনাকেও মানিয়ে নেন। তবে আমার মায়ের এই ব্যাপারটাতে প্রথম থেকেই কোনো মত ছিল না। কোনো কারণ ছাড়াই মা বলতো যে তার মন ঠিক সায় দিচ্ছে না। তবে এই কারণটা বাবা মানলেন না। মামার নামে জায়গাটা করে দিলেন। শুরু হলো তাদের একচালা বাড়ি দিয়ে। 6-7 মাসের মধ্যেই মেজো মামা, মামি ও ভাই তাদের আলাদা বাড়িতে চলে গেল। এরপরে প্রায় 1-1.5 বছর কেটে গেছে। একদিন কোনো একটা কারণে আমাদের ঘরে জল তুলতে অসুবিধে হচ্ছিল, তাই মা লোক ডাকিয়ে ঘরের পেছনে যে আমাদের জল তোলার মেশিন, সেটা দেখাতে যায়। তখনই মা খেয়াল করে যে মেজো মামাদের বাড়ির বেড়াটা অনেকটাই আমাদের গণ্ডির ভেতরে, মানে আমাদের বাড়ির যে গণ্ডি তার ভেতরে। এই বেড়াটা কয়েক মাস আগেই তারা লাগিয়েছিলেন, আমরা দেখতেও গেছিলাম, কিন্তু কেউই এতটা খেয়াল করে দেখিনি যে কার কত বাউন্ডারির ভেতরে তারা তুলেছেন। তো মা তো এটা দেখে বাবাকে এসে বলেন। বাবা পাত্তাই দিলেন না, বললেন কোনো ব্যাপার না, অত মাপামাপি করে কি হবে, একই তো ফ্যামিলি। তবে মা লেগেই রইল, বলল বাবা যদি গিয়ে কথা না বলে, তাহলে মা নিজেই লোক ডেকে এনে নিজেদের গণ্ডি মেপে দেয়াল তোলার উদ্যোগ নেবেন। এবার এই রকমই অনেকক্ষণ কথা কাটাকাটির পর বাবা রাজি হলেন যে দেয়াল তুলবেন, কিন্তু মামাদের যতটুকু জায়গা নেওয়া হয়ে গেছে সেটা নিয়ে আর কিছু বলবেন না। ব্যাস, সেটাই হলো। যখন আমাদের বাড়ির দেওয়াল তোলা হচ্ছিল, মানে বাউন্ডারি দেয়াল, মামি হঠাৎ বেশি বেশি এসে ভাব দেখাতে লাগলেন মায়ের সাথে। জানতে চাইলেন যে হঠাৎ দেয়াল কেন তোলা হচ্ছে। মা একবার ইচ্ছে করেই বলে দিল যে বাউন্ডারির দেয়াল তো তোলা উচিত, না হলে কে কখন আবার নিজেদের বাড়ির জায়গা বাড়িয়ে নেবে সেটা বোঝা যায় না। দেওয়াল উঠল, কিন্তু যত দিন যাচ্ছে আমরা দেখছিলাম বাবা কেমন যেন অন্য মনস্ক থাকতে শুরু করলেন। বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিলেন, ঘরের মধ্যে একা একা বসে থাকতেন, খাওয়া দাওয়া কমিয়ে দিলেন আস্তে আস্তে। অনেক মাস ধরেই এমন চলতে লাগলো। আমরা অনেকবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিন্তু উত্তরে বাবা শুধু কই কিছু না তো, এইটুকুই বলতেন। অনেকেই বললেন সাইকিয়াট্রিস্ট দেখাতে, বাবা রাজি হলেন না। কিন্তু আমাদের চোখের সামনেই বাবা ভীষণ শুকিয়ে যাচ্ছিল। একদিন এরকমই আমি আর মা একটু বেরিয়েছি কেনাকাটা করতে। বাড়ি ফেরার পর আমাদের বাড়িতে যিনি হাউস হেল্প ছিলেন, তিনি মাকে জানান যে বাবা নাকি বাড়িতে একা থাকলে দরজা বন্ধ করে কাঁদেন, আর আজও নাকি তেমনটা হয়েছে। এইটা শুনে আমি আর মা খুব অবাক হই। বাবাকে গিয়ে জিজ্ঞেস করায় উনি বলেন যে না, এমন তো কিছুই হয়নি,
সুধামাসি বোধহয় ভুল শুনেছে। আমরা বাবাকে তখন কিছু না বললেও খুব দুশ্চিন্তায় পড়ে যাই। এই বাবার স্বাস্থ্যের ব্যাপারটা তো ছিলই, এরই পাশাপাশি আমরা দেখতে লাগলাম যে আমাদের সব কাজই কেমন যেন আটকে যাচ্ছে বা কোনো কারণে হচ্ছে না। মণি কাকা, মানে যিনি বাবার ম্যানেজার আবার বন্ধুও, তিনিও জানালেন যে ব্যবসাতে সব ভালো যাচ্ছে না। আমরা সেই দিনগুলোতে এতটাই চিন্তায় থাকতাম যে মা বা আমার কারোরই খেতে ইচ্ছে করতো না, ঘুম হতো না ঠিকঠাক। সেই সময় একদিন আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম আমাদের বাড়ি নিয়ে। সকালে উঠেও মন থেকে ঝেড়ে ফেলতে পারছিলাম না স্বপ্নটা। মাকে এই ভেবে বললাম না যে শুধু শুধু আবার চিন্তা করবে। নিজেকে বোঝাতে লাগলাম যে এত কিছু ঘুরছে মাথায়, তাই হয়তো এরকম স্বপ্ন দেখেছি। কিন্তু পরপর 3 রাত ধরে আমি একই রকমভাবে বাজে স্বপ্ন দেখলাম। এই ব্যাপারটা এতটাই মাথায় চেপে বসলো যে আমি মাকে জানালাম। মা সব শুনে খুব অবাক হয়ে জানালো যে মাও নাকি গত 3 দিন একই রকমভাবে বাজে স্বপ্ন দেখেছে, তাও আবার বাড়ি নিয়ে। এটা শুনে স্বাভাবিকভাবেই আমরা দুজনেই খুব ভয় পেয়ে যাই। এরই কিছুদিন পর আমি ছাদে কাপড় শুকোতে শুকোতে মেজো মামার বাড়ির দিকে এমনি তাকিয়েছিলাম। হঠাৎ করে আমার চোখে পড়ল যে আমাদের একটা আম গাছ, যেটা আমাদের বাড়ির বাউন্ডারিতে হলেও একটা ডাল মেজো মামাদের বাড়ি অবধি পৌঁছেছে, সেটা একটা লাল কাপড় দিয়ে একটা খুঁটি বাঁধা। আমি এটার মানে বুঝলাম না। মাকে ডেকে দেখালাম। মা তখন মামিকে ডেকে জিজ্ঞেস করলো যে এটা কি। মামিও নির্বিকারভাবেই বললেন যে খুঁটিটা যাতে পড়ে না যায় সেই জন্য ডালটার সাথে বাঁধা। আশ্চর্যভাবেও এটা শুনেও আমরা কেমন যেন মেনে নিলাম। একবারও জিজ্ঞেস করলাম না যে খুঁটিটার কি প্রয়োজন। এই ব্যাপারটা আমাদের অনেক পরে মনে হয়েছিল। যাই হোক, এবার আমার মায়ের একজন চেনা ঠাকুমা ছিলেন। শুনেছিলাম উনি নাকি অনেক কিছুই জানেন বা বোঝেন, অনেককে সাহায্য করেন। তো ওনার বাড়িতে মা অনেকবারই যেতেন কোনো বিষয়ে কি করা উচিত না বুঝলে। তা সেই ঠাকুমার বাড়ি একদিন মা আমাকে নিয়ে গেল দেখা করতে আর আমাদের এই অবস্থার কথা জানাতে। মা কিন্তু মেজো মামি বা মামার কথা উল্লেখ করেননি, শুধু আমাদের বাড়ির কথা ও বাবার কথা ঠাকুমাকে জানায়। কিন্তু ঠাকুমা বললেন যে কেউ একজন, যে আমাদের নাকি খুব কাছের, সে আমাদের ক্ষতি করতে চাইছে। এটা শুনে কি মনে হতে মা মামির কথা ঠাকুমাকে জানায়। ঠাকুমা বললেন যে এভাবে তো বোঝা যাবে না, আমাদের বাড়িটা নাকি উনি দেখলে বুঝতে পারতেন। ওনার তো অনেক বয়স হয়েছে, অত ভালো করে চলাফেরাও করতে পারেন না, তাই উনি ওনার এক নাতিকে বললেন আমাদের বাড়ির কয়েকটা জায়গায় একটু পরীক্ষা করতে। 2 দিন পর ওনার নাতি আমাদের বাড়িতে এলেন। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখলেন, ভেতরে বাইরে। উনি চলে যাচ্ছিলেন আর তখনই আমার সেই লাল কাপড় আর খুঁটির কথা মনে পড়ে। আমি ওনাকে ঘরের পেছনে নিয়ে গিয়ে সেই আম গাছটা দেখাই। উনি গাছটা দেখতে গিয়ে গাছটার পেছনে একদম কোণার দিকে 2টো শাখা দেখতে পান। আমরাও দেখি শাখাটা একদম নতুন, কিন্তু 2টো শাখাই একটা লাল কাপড় দিয়ে একটার সাথে আরেকটা বাঁধা, ওই অনেকটা হ্যান্ডকাফের মতো। আর শাখাগুলোয় নিজস্ব 3টে করে গিঁটে দেয়া। তো আমরা তো খুব অবাক হই এতে। এবার যিনি এসেছিলেন তিনি 2টো শাখাই নিজের সাথে নিয়ে যান ঠাকুমাকে দেখাতে। তবে উনি কিন্তু শাখাগুলো ছোননি, কাপড় দিয়ে তুলে নিয়ে গেছিলেন। মা যখন আবার সেই ঠাকুমার কাছে যান, তখন সেই ঠাকুমা জানান যে কেউ একজন আমাদের বাড়ির ওপরে নজর দিয়েছে আর বাবার ক্ষতি করতে চাইছে। কিন্তু যেহেতু আমাদের ঠাকুরের আশীর্বাদ রয়েছে,
তাই সেই ব্যক্তি এখনো পর্যন্ত তার মূল উদ্দেশ্যে পৌঁছতে পারছে না। খুব সম্ভবত মামির হাত আছে এতে। তিনি এও জানালেন যে তার পক্ষে যতদূর সম্ভব তিনি করবেন এবং বাবার জন্য একটা তাবিজ দিলেন। মা সেদিন ঠাকুরের ওপর ভরসা করেই ফিরে এসেছিল। এবার কিছুদিন পর থেকে আমরা বুঝতে পারছিলাম যে বাবা আবার নর্মাল হয়ে কথা বলছেন। ইভেন আগের তুলনায় বাবা একটু বেশি খাওয়া দাওয়াও করছেন। পাশাপাশি আমি আর মা এটাও লক্ষ্য করছিলাম যে মামি আমাদের সাথে কথা বলা প্রায় বন্ধই করে দিয়েছেন। এর কয়েক মাস পরে হঠাৎ একদিন আওয়াজ পেলাম যে মেজো মামাদের ঘরে খুব ঝগড়া হচ্ছে। বাবা গিয়ে দেখতে চাইলেও আমরা যেতে দিইনি। ঠিক পরদিন দুপুরেই হঠাৎ করে ভাইয়ের চিৎকার শুনতে পাই। কি হয়েছে? মামি নাকি বাড়ি খালি পেয়ে সকালের দিকে গলায় দড়ি দিয়েছেন। আমরা খুবই শকড হয়ে যাই, কিন্তু কিছুই করার নেই। এবার এই ঘটনাটা মা ঠাকুমাকে জানানোয় তিনি বলেন যে মামি আমাদের সাথে যা করতে চেয়েছিলেন তিনি নাকি সেটাই ফেরত পেয়েছেন। খুব অবাক হয়ে যায় এই ব্যাপারটায়। এবার এই ঘটনার প্রায় 1-1.5 বছর পর মেজো মামা বাবাকে হঠাৎ করেই বলেন যে বাবা যেন জায়গাটা আবার নিয়ে নেন। ভাই যেহেতু অন্য শহরে পড়তে যাবে, তাই মামাও ভাইয়ের সাথেই চলে যাবেন। এবার ইন্টারেস্টিংলি মেজো মামারা সেই বাড়িটা ছেড়ে দেওয়ার পরপরই আমাদেরও সবকিছু আবার আগের মতো হতে লাগলো। আর আশ্চর্যভাবে মামা এবং ভাই অনেকটাই সামলে উঠল। এখন তো ভাই চাকরি করে, তাদেরও কোনো অভাব নেই, ভালো আছেন তারা। যদিও তারা যাওয়ার পর থেকে এতটা যোগাযোগ হয় না, তবে যেটুকু খবর পাই, যখন শুনতে পাই যে তারা ভালো আছেন, আমাদেরও ভালোই লাগে। এই ছিল আমাদের বাড়ির ঘটনা। আশা করি তুমি পড়বে তোমার চ্যানেলে। সবাই ভালো থাকবেন। আজকের এই দুটো অভিজ্ঞতাতেই কিন্তু একটা জিনিস কমন। এই অভিজ্ঞতাগুলোর শেষে মনটা কিন্তু ভালো হয়েই যায়। আশা করি মিলি এবং মিলির পুরো পরিবার এখন খুব ভালো আছেন। যাই হোক, কেমন লাগলো আজকে আপনাদের এই স্পেশাল এপিসোড? একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম, জানাতে একেবারেই ভুলবেন না। এবং নিজেদের মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কমেন্ট সেকশনে। আজ আমাদের 50 নম্বর এপিসোড হলো। যেভাবে আপনারা পাশে রয়েছেন, যেভাবে সাপোর্ট করছেন, আশা করি একদিন আমরা 50 নয় 50,000 এপিসোড কমপ্লিট করতে পারবো। আশা করি এভাবেই আপনারা পাশে থাকবেন, এভাবেই প্রশ্রয় দেবেন। এবং নর্মালি এই কথাটা আমি বলি না, আজকে বলছি, যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর এর সাথেই যদি আপনি আপনার কোনো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে চান, ইটস ভেরি সিম্পল। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে। আর না হয় আপনি মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকের গল্প, আজকের আড্ডা আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।